গুড মর্নিং ভিউয়ার্স, সুপ্রভাত সবাইকে। কেমন আছো? আগের দিনে যে ক্লাসটা আমরা করেছি সেখানে জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারটা শেষ করেছি এবং সেই চ্যাপ্টারতে যে মূল তথ্যগুলো আমরা জেনেছি তা হলো কোষ বিভাজন, জীবের বংশ বৃদ্ধিটা আজকে আমরা জানব। কিন্তু সেই বংশ বৃদ্ধির আগে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে জনন। সেই জননের সূত্র ধরে আজকে আমরা আসবো বংশগতিতে। জননে কি দেখেছিলাম? যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন যে সমস্ত জীবেরা আছে তারা কি করে পৃথিবীতে তাদের নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখে। অর্থাৎ একই সম্পন্ন জীবেরা তারা কি করে পৃথিবীর বুকে তাদের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করে, সেটা জননের মাধ্যমে। আজকে আমরা যেটা আলোচনা করব নতুন একটা চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমাদের খুবই ভালো লাগবে। সেটা হলো বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ সম্পর্কে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল জায়গায় চলে আসি। শুরু করছি বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই টিউটোরিয়াল ক্লাস আমাদের সমস্ত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি। একক হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, উপেকক হচ্ছে বংশগতি। এই বংশগতি জিনিসটা কি? আমরা জনন জেনেছি, সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কে একটা ধারণা হয়েছে আমাদের। তো সেখান থেকেই আমরা ঢুকবো বংশগতিতে। দেখো, বংশগতি শুরু করার আগে আমি দুটো কথা বলি যে বংশগতিতে আমরা কি লক্ষ্য করেছি, কি লক্ষ্য করব, যে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য কিভাবে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যায়। এটা শুরু করার আগে আমি তোমাদের একটা মূল জায়গায় যাই। সেটা হচ্ছে যে দেখো, আমাদের পরিবারটাকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে আমাদের পরিবারের যে অনেক সদস্য আছে, ভাই, দাদা, কাকা, পিসি, মাসি, প্রত্যেকটা সদস্যের দিকে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখব যে প্রত্যেকের সদস্যের মধ্যে কিছু না কিছু মিল আছে। একটা কিরকম মিল? তাদের উচ্চতায় হতে পারে, গায়ের রং হতে পারে, তাদের আচার আচরণ হতে পারে, তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু মিল, এই নাকের মিল, চোখের মিল, চোখের আইবলের মিল, এরকম বিভিন্ন রকমের আমরা কিন্তু সাদৃশ্য দেখতে পাই। তার মানে এই নেই হুবহু সমস্ত বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখতে পাচ্ছি, কিছু কিছু দেখতে পাই, কিছু কিছু দেখতে পাই না। তার জন্যই তো আলাদা আলাদা রকম লাগে। এই যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মিল আছে। তার মানে কি, যেগুলো পূর্বপুরুষের ছিল সেগুলোই তার সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়েছে। এই যে কিভাবে সঞ্চারিত হয় এই বিষয়টা নিয়ে আমাদের আজকের আলোচনা। একটা কথা বলা রয়েছে যে ঊনবিংশ শতকের প্রায় শেষ ভাগ পর্যন্ত এই কিভাবে বংশগতির বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, জিন কি জিনিস, সেই সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। পরবর্তীকালে অস্ট্রিয়া নিবাসী গেগর জোহান মেন্ডেল কি করলেন? তার সহজ একটা পরীক্ষার মাধ্যমে তিনি তার এই সমস্ত গাণিতিক বিশ্লেষণগুলো তুলে ধরলেন এবং তুলে ধরার ফলে কি হলো, খুব সহজেই আমরা আজকের এই জেনেটিক্স পড়তে গিয়ে, অর্থাৎ বংশগতি বিদ্যা পড়তে গিয়ে খুব সহজেই কিন্তু সেই বৈশিষ্ট্য কিভাবে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় তা আমরা বুঝতে পারি। তাই এই হেরিডিটি পড়বো মানে বংশগতি পড়বো, অথচ বংশগতির জনককে জানবো না, তা হয়? দেখো, বিজ্ঞানী
গ্রেগর জোহান মেন্ডেল। ইনি হচ্ছেন আমাদের বংশগতিবিদ্যার জনক। তার মানে যে সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত বৈশিষ্ট্যগুলি কিভাবে এসেছে তার একটা বিশ্লেষণ করেন তিনি, সেটা সম্পর্কে আমরা জানব। তাহলে আমরা বলতে পারি যে জননের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য জনিত্রীজনু থেকে মানে পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকেই আমরা বলবো বংশগতি। কি বললাম? যে জননের মাধ্যমে, সেক্সুয়াল রিপ্রোডাকশন একদম ভাইটাল ব্যাপার একটা, যে জননের মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, এটা কি বলছি আমরা বংশগতি বা হেরিডিটি। তো এই হেরিডিটি কিভাবে সম্ভব, এর মূল জায়গায় কে আছে? তখনও কিন্তু সেই ঊনবিংশ শতকে কিন্তু সেই সময় মধ্য গগনে কিন্তু জিন সম্পর্কে একটা ধারণা ছিল না। দেখো তো এই যে বংশগতির নতুন বৈশিষ্ট্যগুলো কিভাবে সন্তান সন্ততির দেহে, পিতামাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে আসছে সেই সম্পর্কে ধারণা ছিল না। পরবর্তীকালে এই ধারণাটার প্রকাশ পায়, যেটাকে বলা হচ্ছে প্রকরণ। আজকে আমরা বংশগতি এবং প্রকরণ সম্পর্কে জানব, এবং এই বংশগতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিছু শব্দ, সেই শব্দ সম্পর্কে আমরা তোমাদের সামনে একটা ব্যাখ্যা তুলে ধরব। প্রথমে বলি যে বংশগতির সঙ্গে প্রকরণের কিরকম সম্পর্ক। দেখো, জেনেটিক্স পড়তে গিয়ে আমরা যেটা জেনেছি যে পিতামাতার চারিত্রিক যে বৈশিষ্ট্য আছে যেটা সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়, সেই বৈশিষ্ট্যের মূল রসদ হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে থাকা ডিএনএ। ডিএনএর মধ্যে বিন্দুবৎ আকারে থাকা সেই জিন, অ্যালিল, সেই জিনই হচ্ছে এর মূল কারিগর। জিনের ক্রমবিন্যাস, পুনঃসংযুক্তি, যার ফলে কিন্তু প্রকরণ সৃষ্টি হয়। মানে বিভিন্নতা লক্ষ্য করা যায় জীবের মধ্যে, বিভিন্নতা। দেখো, আমরা সমতল ভূমিতে যে মানুষরা বসবাস করছে তাদের গায়ের রং, তাদের উচ্চতা, তাদের নাক, তাদের চোখ, তাদের চুল একরকম। আবার পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে যে সমস্ত মানুষজন, তাদের দেখে আমরা বুঝতে পারি যে তারা আমাদের থেকে একটু আলাদা রকম দেখতে, কিন্তু তারা সবাই মানুষ। কিন্তু দেখো, এই যে জীবের বিভিন্নতা, আকার, আকৃতি, আচরণ, সমস্তগুলো বিভিন্নতা লক্ষ্য করতে পারছি আমরা। এই যে বিভিন্নতা, এইটাই হচ্ছে প্রকরণ। তবে মনে রাখতে হবে যে জিন একাই কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়। জিন একাই কিন্তু এই পরিবর্তন করতে পারছে না। কে করছে তাহলে? প্রকৃতির আন্তঃক্রিয়ার ফলেই কিন্তু এই জিনের পুনঃসংযুক্তি হয়ে থাকে। আমরা যেটা জানবো তাহলে যে প্রকরণ সৃষ্টির মূল কারণটা কি। প্রকরণ সৃষ্টির মূল কারণ বলতে গেলে বলা যায়, এক নাম্বার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা বা ক্রোমোজোমের সংখ্যা গঠনের বদল হওয়া এবং জিনের পুনঃসংযুক্তি হওয়া। কি বললাম? ক্রোমোজোম সংখ্যা বা গঠনের বদল হওয়া। মানে বলা যায় যে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি হঠাৎ সঞ্চারিত হচ্ছে পরবর্তী জেনারেশনে। এইখানে লক্ষ্য করা যায় কি যে বিভিন্ন রকমের যে পরিবর্তন আমরা লক্ষ্য করি, এর কারণ হচ্ছে কিন্তু ডিএনএ গঠনের পরিবর্তন, ডিএনএর সজ্জাক্রমের পরিবর্তন, এবং এই পরিবর্তনের জন্যই কিন্তু প্রকরণ সৃষ্টি হতে পারে। এবং এই পরিবর্তনের মূল জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন সম্পর্কে তোমরা আপার ক্লাসে আরো ভালো করে জানবে। যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করো তাহলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে মিউটেশন সম্পর্কে আরো জানবে। তোমরা যেটা জেনেছো সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্রসিং ওভার। ক্রসিং ওভারে কি লক্ষ্য করেছি আমরা? জিনের পুনঃসংযুক্তি ঘটে। অর্থাৎ কি দেখেছিলাম, যখন আমাদের কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন পড়ি, যখন সেখান থেকে ওই হ্যাপ্লয়েড কোষ মানে শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয়, তো সেই ক্রসিং ওভারের মাধ্যমে জিনের পুনঃসংযুক্তি হয়েছে। অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যার বা গঠনের বদল এবং জিনের রিকম্বিনেশন হওয়াই হচ্ছে প্রকরণ সৃষ্টি।
অবশ্যই সেটা প্রকৃতির উপর ডিপেন্ড করে। প্রকৃতির আন্তঃক্রিয়ার ফলেই কিন্তু এই জিনের পুনঃসংযুক্তি এবং ক্রোমোজোম সংখ্যার গঠনের বদল হয়ে থাকে। নেক্সট আসবো আমরা প্রকরণের প্রকারভেদ। কি রকম প্রকারভেদ? একটাকে বলা হচ্ছে ধারাবাহিক প্রকরণ, আর একটাকে বলা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। কি বললাম? প্রকরণ হচ্ছে দু রকমের, একটাকে বলছি ধারাবাহিক প্রকরণ, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। দেখো, মানুষের গায়ের রং, দেহের উচ্চতা, এইগুলো হচ্ছে ধারাবাহিক প্রকরণ। পিতামাতার গায়ের রঙের সঙ্গে সন্তানের গায়ের রং মিলে যেতে পারে এবং এটা জেনারেশন ধরে ধরে চলতে থাকে। কিন্তু বিচ্ছিন্ন প্রকরণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এই বিচ্ছিন্ন প্রকরণ মানেই হচ্ছে যে কিছু ব্যতিক্রম লক্ষ্য করি আমরা। তোমরা দেখেছো যে আমাদের যে জীব আছে, সেই জীব কেউ কেউ রোল করতে পারে, রোলার জীব বলা হয়, আর কারো জীব স্ট্রেট রোল করতে পারে না। ভারতবর্ষে যদি আমরা দেখি তো 60 থেকে প্রায় 85% মানুষের কিন্তু রোলার জীব আছে। স্বাভাবিক একটা জিন এর জন্য এটা দায়ী থাকে, তো সেই রোলার জীব আছে। আবার মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, এটাও আমরা দেখেছি যে কানের লতিটা একসঙ্গে লেগে থাকে, আবার তাও ওপেন থাকে। ছবিটা দেখো। তাহলে ধারাবাহিক প্রকরণের ক্ষেত্রে বললাম কি যে দেহের উচ্চতা হতে পারে, দেহের রং হতে পারে, কিন্তু বিচ্ছিন্ন প্রকরণের ক্ষেত্রে হতে পারে কি কানের লতির একটা বৈশিষ্ট্য হতে পারে, 6টা আঙুলের বৈশিষ্ট্য হতে পারে, বা রোলার জীবের বৈশিষ্ট্য হতে পারে। দেখেছো? একটাতে দেখতে পাচ্ছি আমরা লেগে আছে, তোমরা নিজের নিজের কানটা দেখতে পারো। আবার একদিকে দেখো ওপেন হয়ে আছে, মুক্ত কানের লতি। আবার দেখো রোলার জিভের কথা বলছিলাম যে রোল করতে পারা যায়, আর একদিকে দেখছি রোল করতে পারা যাচ্ছে না, স্ট্রেট জিভ, ইচ্ছা করলেও রোল করতে পারে না। এইগুলো হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। ঠিক আছে? নেক্সট আমরা আসবো মূল জায়গা, যেটা বংশগতি আলোচনা করতে গিয়ে যেটা আমাদের জানতে হবে, অর্থাৎ গ্রেগর জোহান মেন্ডেল তিনি যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেই সময় কিন্তু জিন সম্পর্কে বললাম একটা ধারণা ছিল না, ফ্যাক্টর বলা হতো তখন। তো তার মধ্যেই কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। বিভিন্ন জীবের ক্ষেত্রে দেখো আমরা বিভিন্ন রকম বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। কি রকম বৈশিষ্ট্য বলো তো? কি রকম বৈশিষ্ট্য দেখি? দেখো, জীবের দেহের আকার, আকৃতি, বর্ণ, এই অঙ্গ সংস্থানের গঠনের গতভাবে আলাদা আলাদা হওয়ার জন্য এদিকে পৃথক পৃথক জীব হিসাবে চিহ্নিত করা যায়। মানুষের যেমন মনে করো আকার, আকৃতি, গঠন, অন্যান্য পশু পাখি কিন্তু নয়, পাখির যেমন সরীসৃপের নয়, এই যে বিভিন্নতা লক্ষ্য করছি আমরা, এটাকেই বলা হচ্ছে বৈশিষ্ট্য। গরুর বৈশিষ্ট্য একরকম, সরীসৃপের বৈশিষ্ট্য একরকম, পাখির মধ্যে আবার বিভিন্নতা লক্ষ্য করতে পারি আমরা। বিভিন্ন রকমের পাখি একসঙ্গে যদি 5 রকমের পাখি বসে থাকে, তুমি কিন্তু খুব সহজেই বলতে পারবে এই পাখিটা এটা, এটা এই নাম, এটা ওই নাম, আমরা কিন্তু সেটাকে চিহ্নিত করতে পারি। তাহলে এইটাকেই বলা হচ্ছে বৈশিষ্ট্য। এখানে দেখো আমি দুটো ছবি দেখতে পাচ্ছি, মটর গাছের ছবি, একটা লম্বা মটর গাছ, একটা খর্ব মটর গাছ। এই যে লম্বা এবং খর্ব, এই দুটোই যে একটাই গাছ, একই গাছে একই রকমের উদ্ভিদ, কিন্তু দু রকমের, একটা উচ্চতা বেশি লম্বা হতে পারে, একটা খর্ব হতে পারে। আবার মটর গাছের সঙ্গে আমি অন্য গাছের আবার ভ্যারাইটি করতে পারি, যে মটর গাছের এর সঙ্গে তুলনা করতে পারি অন্য লতানো গাছে, সেটাও কিন্তু একরকম বৈশিষ্ট্য। ফুলের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো এখানে বেগুনি কালারের ফুল, অন্য মটর গাছে সাদা কালারের ফুল ফোটে, সেটাও হতে পারে। বা ব্রততী এক রকমের উদ্ভিদ, রোহিণী এক রকমের উদ্ভিদ, লতিয়ে লতিয়ে চলে, কেউ আবার অবলম্বনকে ধরে উপরে উঠতে পারে। এটা হচ্ছে, এইগুলো হচ্ছে ক্যারেক্টার, এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। নেক্সট আসবো আমরা প্রলক্ষণ বা ট্রেট। দেখো, এক একটা উদ্ভিদের একাধিক বৈশিষ্ট্য আছে। কি রকম বলতো? এক একটা উদ্ভিদের একাধিক বৈশিষ্ট্য। যে ওই মটর গাছের ছবি দেখালাম, যে মটর গাছ, লম্বা মটর গাছ আছে, খর্ব মটর গাছ আছে। যদি জবা ফুল দেখো, তোমরা বিভিন্ন রকমের জবা ফুল দেখেছো, লাল জবা দেখেছো, হলুদ জবা দেখেছো, সাদা জবা দেখেছো। এই যে এক একটা ক্যারেক্টার,
এটা ক্যারেক্টার বলবো না, এইগুলো কি বলা হচ্ছে প্রলক্ষণ বা ট্রেট। একটা কিছু বৈশিষ্ট্য নিয়ে আমরা যখন সেটাকে আলোচনা করছি যে এর মূল কেন্দ্রবিন্দু কি, কিসের জন্য এটা হচ্ছে, তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, নির্দিষ্ট জিনগত কিছু ফ্যাক্টর আছে, সেইগুলোকে নিয়ে আমাদের প্রলক্ষণ বলা হয় বা ট্রেট বলা হয়। ছবিটা দেখো, যেমন বিশুদ্ধ লম্বা মোটর গাছের ক্ষেত্রে আমি এখানে জিনোটাইপ বড় হাতের টি এবং এখানে খর্ব মোটর গাছের ক্ষেত্রে ছোট হাতের টি ব্যবহার করছি। এটাকেই বলা হচ্ছে কি, যে প্রলক্ষণ বা ট্রেট। নেক্সট আমাদের আলোচনা আছে অ্যালিল কি। অ্যালিল হচ্ছে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিল বা অ্যালিলমর। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে বলা হয় অ্যালিল। ছবি দেখো, মোটর গাছের ক্ষেত্রে আমি দিয়েছি এখানে পুংগ্যামেটের ক্যারেক্টার কি ছিল, এখানে অ্যালিল কি ছিল, বড় হাতের টি, মানে জিন হচ্ছে বড় হাতের টি ধরা হয়েছে। স্ত্রী গ্যামেটের ছিল, এটাকে ছোট হাতের টি ধরা হয়েছে। এই যে দু রকমের বৈশিষ্ট্য বহনকারী জিন হোমোলোগাস ক্রোমোজোমে এটা দেখা যায়। প্রকট যেটা সেটা প্রকাশ পায়, প্রচ্ছন্নটা থেকে যায়, পরবর্তী জেনারেশনে সেটা প্রকাশ পেতে পারে। এটাকে বলা হচ্ছে অ্যালিল। লোকাস কি? বলা হয় ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন বা তার অ্যালিলগুলো অবস্থান করে তাকেই বলা হয় লোকাস। দেখো লোকাস কোথায়, এই যে বিন্দুবৎ আকারে, একটু লম্বা দেখিয়েছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই যে বিন্দুবৎ আকারে এখানে জিন অবস্থান করছে, অ্যালিল অবস্থান করছে হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে, সেই জায়গাটাকে বলা হচ্ছে লোকাস। যেখানে অবস্থান করছে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকেই বলা হয় লোকাস। বংশগতির একক কি? মেন্ডেল যখন কাজ করেন এই বংশগতি নিয়ে, তখন কিন্তু জিন সম্পর্কে ধারণা ছিল না। অর্থাৎ বংশগতির একককে তখন বলা হতো কি, ফ্যাক্টর বলা হতো। যে এই সন্তান সন্ততির দেহে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে পিতা মাতার দেহ থেকে সন্তান সন্ততির দেহে, এর মূল কারিগর, মূল রসদ হচ্ছে ফ্যাক্টর। সেই ফ্যাক্টর আমরা আজকে জেনেটিক্স পড়ে আমরা আজকে জেনেছি যে এর মূলে হচ্ছে জিন। ছবি দেখো, তোমরা পড়ে নিয়েছো অলরেডি ক্রোমোজোম, সেখানে জিনের ছবি তোমরা দেখেছো, ডিএনএ স্ট্রাকচার দেখেছো, সেই জিন এখানে অবস্থান করে। এই যে ডিএনএ স্ট্রাকচার দেখছো, এখানে জিনের অবস্থান, বিভিন্ন জায়গায় জিন অবস্থান। নেক্সট, সমসংকর ও বিষম সংকর। ছবি দেখো তাহলে ভালো বুঝতে পারবে। দেখো হেটেরোজাইগোট বলছি, হোমোজাইগোট। তার মানে কি, যে এখানে যে দুটি অ্যালিল দেখছি আমি, একটা বড় হাতের টি, একটা ছোট হাতের টি, তার মানে দুটো অ্যালিল আছে। তার মানে ভিন্ন অ্যালিল দুটি যখন একসঙ্গে সংকরায়ন হয় তখন যে জাইগোট সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলছি আমরা হেটেরোজাইগোট। তার মানে দুটি বিপরীত অ্যালিল একই প্রজাতির দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে, তখন তার ফলে যে জাইগোট সৃষ্টি হচ্ছে, তখন তাকে বলছি আমরা হেটেরোজাইগোট। এবং হেটেরোজাইগোট থেকে যে জীব সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় হেটেরোজাইগাস। বিষম সংকর, সেখানে ক্যারেক্টার কি ছিল, লম্বা, আমি যেখানে ছবি দেখলাম লম্বা ছিল, খর্ব ছিল। আর একদিকে দেখছি যে বিশুদ্ধ, যেখানে দুটো জিনই একই রকম আছে, তো তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হলে যে জাইগোট সৃষ্টি হবে, যে অ্যালিলের মাধ্যমে জাইগোট সৃষ্টি হবে, সেটা হচ্ছে হোমোজাইগোট। এবং হোমোজাইগোট থেকে সৃষ্ট জীবকে বলা হচ্ছে হোমোজাইগাস। এখানে লম্বা দেখিয়েছি, এখানে কিন্তু শুধু লম্বা যে হবে তাই নয়, এখানে দুটি যদি আমি স্মল টি দিই তাহলে এখানে খর্ব হবে, সেটাও কিন্তু হোমোজাইগাস। ঠিক আছে, নেক্সট,
জিনোটাইপ এবং ফিনোটাইপ। জিনোটাইপ এবং ফিনোটাইপ কি? জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। জিন নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে বলা হয় ফিনোটাইপ। সাদা মটর গাছের ফুল, মানে সাদা ফুল ফুটেছে মটর গাছে, বেগুনি কালারের ফুল ফুটেছে, হলুদ কালারের জবা ফুটেছে, লাল কালারের গোলাপ ফুটেছে, লম্বা জিরা, খর্ব জিরা, দেহের ত্বক কালো, দেহের ত্বক ফর্সা, নীল চোখ, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। কিন্তু এই ফিনোটাইপ মানে যেটা দেখতে পাচ্ছি তার মূল কেন্দ্র কে আছে, যে অ্যালিল আছে, সেই অ্যালিলগত বৈশিষ্ট্যকে বলা হয় জিনোটাইপ। লম্বা মটর গাছের জন্য আমি যে অ্যালিল ফ্যাক্টর ব্যবহার করছি সেটাকে ক্যাপিটাল টি, টল। এখানে বড় হাতের টি কেন দিয়েছি, ছোট হাতের টি কেন দিয়েছি? কারণ এখানে এই ক্যাপিটাল টি মানে লম্বা মটর গাছটা হচ্ছে এই ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য, প্রকট প্রচ্ছন্ন আছে, পরবর্তীতে তোমরা দেখবে এখনই আছে। আর স্মল টি হচ্ছে মানে খর্ব গাছটা হচ্ছে প্রচ্ছন্ন ক্যারেক্টার। একসংকর এবং দ্বিসংকর সম্পর্কে আলোচনা করব। কোন একটা জীবের, একটা প্রজাতির, কোন একটা জীবের একটা প্রজাতির ক্ষেত্রে যদি একটা ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করি, তার বংশ পরম্পরায় গাণিতিক বিশ্লেষণ করি একটা ক্যারেক্টার, তাহলে সেটাকে বলবো একসংকর। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল যখন পরীক্ষা নিরীক্ষা করেন তখন কি করলেন, মটর গাছ বেছে নিলেন। সেই মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে। এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে আলাদা আলাদা ভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন। মানে যখন তিনি লম্বা আর খর্ব ক্যারেক্টার নিয়ে কাজ করছেন তখন ফুল কালার কি, ফুল কোথায় ফুটছে, ফল কেমন হচ্ছে, মানে বীজটা কেমন, গোলাকার না কুঞ্চিত, এগুলো আলোকপাত করলেন না। শুধু একটা ক্যারেক্টার নিয়ে আলোকপাত করলেন যে লম্বা না খর্ব। যখন অন্য কিছু নিয়ে আলোকপাত করছেন যে বীজের আকারটা গোল হচ্ছে না কুঞ্চিত, তখন লম্বা বা খর্বটাকে তিনি অমিট করছেন, ওটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। তাহলে এই যে একটা ক্যারেক্টার নিয়ে যখন পরপর বংশ পরম্পরায় তার ক্যারেক্টারগুলোকে দেখা হয়, প্রত্যেকটা জেনারেশনে কিভাবে বিশ্লেষণ হচ্ছে, কিভাবে সঞ্চারিত হচ্ছে, তখন তাকে বলবো আমরা একসংকর জনক। এইটা। আর দ্বিসংকর কি? দ্বিসংকর হচ্ছে 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সাপেক্ষে যখন আমি সংকরায়ন ঘটাবো। মানে আমার উদ্দেশ্য থাকবে কি যে দুটো ক্যারেক্টার কি হচ্ছে। এইখানে দেখো দুটো ক্যারেক্টার, দুটো গিনিপিগের কি দেখছি আমি, একটার দেখছি কালো আছে কালার এবং কি আছে, খর্ব লোম আছে, শর্ট লোম আছে, ছোট লোম আছে। আর একটার কি আছে, সাদা রং আছে আর দীর্ঘ লম্বা লম্বা লোম আছে। এই দুটো ক্যারেক্টার নিয়ে যখন আমি কাজ করব তখন তাকে বলা হবে কি, ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। এখানে মনে রাখতে হবে যে ডাই হাইব্রিড ক্রস অর্থাৎ দ্বিসংকর জনন শুধু দুটো ক্যারেক্টার নিয়ে আমি কাজ করছি। এক্ষেত্রে আরো একাধিক ক্যারেক্টার আছে, সেগুলো নিয়েও আমি পরবর্তীকালে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল একটা একটা করে দুটো দুটো করে ক্যারেক্টার নিয়ে কাজ করেছেন। এবং সেই দুটো দুটো করে ক্যারেক্টার নিয়ে কাজ করে তিনি পরপর জেনারেশন ওয়াইজ তিনি সেগুলোকে বিশ্লেষণ করলেন যে পরবর্তী জেনারেশনে কি অনুপাতে সাদা লোম এবং খর্ব লোম যেতে পারে, বা কালো লোমের গিনিপিগ, দীর্ঘ লোমের গিনিপিগ কিভাবে ক্যারেক্টার বিন্যস্ত হতে পারে, সেগুলো নিয়ে আলোকপাত করলেন। তখন কিন্তু আর যে ক্যারেক্টার আছে ওই জীবের মধ্যে সেগুলোকে তিনি দেখলেন না, জাস্ট দুটো ক্যারেক্টারকে নিয়েই তিনি দেখছেন। এটাকেই বলা হচ্ছে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। তাহলে এক সংকর জননে কি দেখলাম, যে একটা বিপরীতে একটা ক্যারেক্টার নিয়ে কাজ করা হচ্ছে, একটা প্রজাতির একটা জীবের মধ্যে একটা ক্যারেক্টার আছে। আর ডাই হাইব্রিড ক্রসে কি দেখছি, যে দুটো ক্রস মানে হচ্ছে কিনা এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে ক্রসটা করা হয়, ডাই হাইব্রিড ক্রস বা এক সংকর জনন। যাই করি না কেন এখানে ক্রস মানেই হচ্ছে প্রজনন ঘটানো। প্রজননের মাধ্যমে কিভাবে বংশ পরম্পরা বৈশিষ্ট্যগুলি যায় সেটা একটা একটা করে দেখা গেলে এক সংকর জনন। দুটো দুটো করে ক্যারেক্টার নিয়ে আমি যদি কাজ করি তাহলে সেটাকে বলবো দ্বিসংকর জনন।
সংকরায়ন ঘটানো। সংকরায়ন জিনিসটা কি? এটা খুব সহজ, এটা আগেও আলোচনা করেছি যে সংকরায়ন অন্য কিছু নয়, সংকরায়ন হচ্ছে যে নিষেক ঘটানো। অর্থাৎ দুটি জীবের মধ্যে যখন একটা বিপরীত ক্যারেক্টার নিয়ে যখন তাদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটানো হয়, মানে প্রজনন ঘটানো হয়, তখন তাকেই বলা হচ্ছে সংকরায়ন। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে বিপরীত দুটো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে আমি সংকরায়ন ঘটাচ্ছি। এই যে দুটো উদ্ভিদ, লম্বা, খর্ব, এই দুটোকে মাথায় রেখে আমি এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালাম, এটা কি বলছে সংকরায়ন। আবার যদি দুটো দুটো ক্যারেক্টার নিয়ে কাজ করি তখন সেটাও হয়ে যাবে দ্বিসংকরায়ন, মানে এক সংকরায়ন, দ্বিসংকরায়ন। বোঝা গেছে? নেক্সট আসি, বিশুদ্ধ বা খাঁটি জীব। বিশুদ্ধ মানে কি? যে কোন জীব যদি বংশ পরম্পরায় তার একই বৈশিষ্ট্যকে বহন করে চলে, তাহলে তাকে তখন আমরা বলবো বিশুদ্ধ জীব বা খাঁটি জীব, মানে তার মধ্যে কোনো ভ্যারাইটি নেই। মানে সাদা অপরাজিতা গাছ থেকে দেখছি পরপর পরপর বীজ হচ্ছে, বীজ থেকে আমি আবার চারা গাছ করছি, আবার ফুল হচ্ছে, সব সাদা। যতবার মোটামুটি 10টা জেনারেশন দেখছি সব সাদা বেরোচ্ছে। আবার বেগুনি কালারের আমি অপরাজিতা নিলাম, সেখান থেকে দেখছি শুধু বেগুনি কালার আসছে। এই যে ক্যারেক্টার, এটা কি বলছি? বিশুদ্ধ বা পিওর ক্যারেক্টার বা খাঁটি ক্যারেক্টার। যদি তাদের মধ্যে আবার বিভিন্নতা লক্ষ্য করা যায় তখনই হয়ে যাবে সেটা সংকর জীব। যেমন মনে করে লম্বা মটর গাছ, খর্ব মটর গাছ, দুটোর মধ্যে সংকরায়ন ঘটনা হলো, ইতর পরাগযোগ ঘটনা হলো। প্রথম অপত্য জনুতে যে ফল হলো, বীজ হলো, সেই বীজগুলোকে ছিটিয়ে দিলাম, গাছ হলো। দেখছি কিছু গাছ খুব লম্বা, আবার কিছু গাছ দেখছি বেশ মাঝারি মাঝারি হয়েছে। প্রথম অপত্য জেনারেশনে খুব লম্বা হবে না, সবই লম্বার দিকে গ্রো করবে। এটাকে সংকর বলছি। একদম ছোট দেখতে পাচ্ছি না, পিতার মতো একদম বড় দেখতে পাচ্ছি না, দুটো মিক্সড হয়ে গেছে, এটাকে বলছি সংকর ক্যারেক্টার। অর্থাৎ দুটো চারিত্রিক বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে গেছে, তখন তাকে বলবো আমরা সংকর বৈশিষ্ট্য। তাহলে বিশুদ্ধ আর সংকরের মধ্যে আমি একটা পার্থক্য বুঝতে পেরেছি। নেক্সট যেটা দেখবো আমি, দেখো, সেটা হচ্ছে জনিত্রীজনু। প্রথম দেখবো জনিত্রীজনু। এই যে বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল পরীক্ষা নিরীক্ষা করলেন যে বংশ পরম্পরায় কিভাবে সন্তান সন্ততির দেহে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, তার জন্য তিনি কি করেছিলেন? প্রথমে মটর গাছ বেঁচেছিলেন, দুটো বিশুদ্ধ মটর গাছ নিয়েছিলেন। তাদের মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে, কিন্তু তিনি একটা একটা করে প্রথমে বৈশিষ্ট্য নিয়ে কাজ করলেন। তাহলে যে গাছ দুটোকে তিনি নির্বাচন করলেন, দেখো ছবিতে একদিকে দেখছি বড় লম্বা দীর্ঘ মটর গাছ, একদিকে খর্ব মটর গাছ। এইটাকেই বলা হচ্ছে প্যারেন্ট বা জনিত্রীজনু। মানে এই গাছ দুটোর উপরই তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলেন। মানে এই শ্রেণীর গাছ, মানে দুটো গাছ বলছি, মানে যে দুটোই তা নয়, মানে একটা শ্রেণীর গাছ হচ্ছে সবই লম্বা, আর একটা শ্রেণীর গাছ হচ্ছে সব খর্ব। এটাকে বলা হচ্ছে জনিত্রীজনু। এই জনিত্রীজনুর মধ্যে যখন সংকরায়ন ঘটানো হচ্ছে, অর্থাৎ ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে, কিভাবে হচ্ছে পরে আসছি, তখন সেইটাকে বলা হচ্ছে জনিত্রীজনুর ক্রস ঘটানো। এবং সেই ক্রসের ফলে যে ফল এবং সেই ফল থেকে যে উৎপন্ন জীব, সেই জীবগুলোকে বলছে আমি F1 জীব। প্রথম অপত্য জনু, সেই প্রথম অপত্য জনুতে দেখো ছবিগুলো তুমি দেখলে বুঝতে পারবে, সবই কিন্তু এই লম্বার দিকে গ্রো করেছে, খর্বর দিকে নয়। অর্থাৎ সংকর লম্বা বলবো এগুলোকে আমি, সংকর লম্বা। প্রথম অপত্য জনুতে যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি সংকর লম্বা। তাহলে জনিত্রীজনু থেকে যে জীব উৎপন্ন হচ্ছে তাকে বলবো আমরা প্রথম অপত্য জনু, মানে প্রথম সৃষ্টি হলো। এই প্রথম অপত্য জনুর উৎপন্ন ফল থেকে আবার যদি গাছ হয়, সেই গাছের মধ্যে আবার সংকরায়ন ঘটানো হয়, সেখান থেকে যে গাছ হবে সেইগুলোকে বলবো কি, দেখো কি বলছি, দ্বিতীয় অপত্য জনু। অর্থাৎ জনিত্রীজনুর মধ্যে ক্রস ঘটানো হলো, সেই ক্রসের ফলে উৎপন্ন প্রথম জীবকে বলছি আমি F1। F1 এর মধ্যে ক্রস ঘটানো হলো,
সেখান থেকে উৎপন্ন জীব পেলাম, সেটাকে বলছি F2। তাহলে জনিত্রী জনু, F1 জনু, F2 জনু। ক্লিয়ার হয়েছে? নেক্সট আর একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? দেখো, দুটো বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটনা হয়েছে, এর মধ্যে একটা প্রকাশ পাচ্ছে আর একটা প্রকাশ পাচ্ছে না। একটা ব্রাউন কালার, একটা ব্ল্যাক কালার, এই দুটোর মধ্যে যখন ক্রস ঘটনা হলো, প্রথম অপত্যার জেনারেশনে দেখছি যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, তাহলে এটা প্রকট। যতবারই তুমি ক্রস করাও এইখানে দেখবে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি আমি, ব্ল্যাক কালারের গিনিপিগ। তার মানে কি, ব্ল্যাকটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। আর যেটা প্রকাশ পেল না সেটা ডমিনেন্ট ক্যারেক্টার নয়, রিসেসিভ ক্যারেক্টার, সেটা প্রচ্ছন্ন ক্যারেক্টার বলতে পারি। সেটা হয়তো নেক্সট জেনারেশন, অর্থাৎ দ্বিতীয় অপত্যার জনুতে সেটা প্রকাশ ঘটবে। তাহলে প্রথম অপত্যার জনুতে যেটা প্রকাশ পাবে, সবসময় জনিত্র জনু থেকে প্রথম অপত্যার জনুতে যে ক্যারেক্টার পাবে সেটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য, সেটাকে ক্যাপিটাল দিয়ে লেখা হয় অ্যালিলগুলোকে। আর যেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে সেটা দ্বিতীয় অপত্যার জনুতে প্রকাশ পাবে, সেটাকে বলছি আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে যেটা প্রকাশ পাচ্ছে ফার্স্ট জেনারেশনে সেটাকে বলছি F1 জেনারেশনে যেটা প্রকাশ পাচ্ছে প্রথম অপত্যার জনু, এবং সেখানেই ওটাকে ক্যাপিটাল টি দিয়ে, ক্যাপিটাল এস দিয়ে, ক্যাপিটাল বি দিয়ে, এইরকম লেটার দিয়ে লেখা হয়ে থাকে প্রকট ক্যারেক্টারটাকে। আর প্রচ্ছন্নটাকে স্মল দিয়ে প্রকাশ করা হয়। এবার আসবো মটর গাছের উপর মেন্ডেলের যে কাজ, তিনি যে বিশ্লেষণ করেছিলেন, সেই বিশ্লেষণটা কিভাবে করেছিলেন, তার যে লক্ষ্য ছিল, ওনার লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি কি কি স্টেপ ব্যবহার করলেন। গাছ নির্বাচন করলেন, মানে জনিত্রী নির্বাচন করলেন, সে মটর গাছ হোক, গিনিপিগ হোক, ব্যবহার করলেন। তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হলো, সংকরায়নের ফলে সংকর উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটানো হলো, গাণিতিক বিশ্লেষণ করা হলো। আমি এটাকে একটু ব্যাখ্যা করি আগে। জনিত্রী জীব অর্থাৎ মটর গাছ ব্যবহার করা হলো। যে মটর গাছের মধ্যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের গাছকে প্রথমে চারা গাছকে বড় করার পরে যখন ফুল ফুটেছে, সেই ফুল ফোটার সঙ্গে সঙ্গেই কি করলেন, লম্বা মটর গাছ হিসাবে তিনি, যেটা এক সংকর জনন যেভাবে করা হয়, লম্বা মটর গাছ নির্বাচন করেছেন যেটাকে, তার ফুলের পুংকেশরটাকে ইমাস্কুলেশন পদ্ধতিতে কেটে দিলেন। কেটে দেওয়ার ফলে কি হলো, সেটা স্ত্রী ফুল হলো, তাহলে স্বনিষেক হবে না। ঠিক বেটে মটর গাছ বা খর্ব মটর গাছ হিসাবে নির্বাচিত করেছেন, কি করা হলো, সেই গাছের পরাগরেণু নিয়ে এসে এই গাছে দেওয়া হলো, মানে বড় গাছে দেওয়া হলো, দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হলো একটা প্যাকেট দিয়ে, কাগজের প্যাকেট দিয়ে বেঁধে দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে আবার খর্ব গাছের কিছু পুংকেশর, ফুলের পুংকেশর কেটে দিয়ে এই বড় গাছের পরাগরেণু নিয়ে সেখানে খুব সুন্দরভাবে তিনি ব্রাশে করে দিয়ে দিলেন। ইমাস্কুলেশন পদ্ধতির মাধ্যমে এটা হয়ে গেল সংকরায়ন, ইতর পরাগযোগ বলতে পারি আমি এটাকে। এবং সেটাকে ট্যাগিং করলেন, মানে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো লিখে রাখলেন যে এটা লম্বা গাছ, এটা খর্ব গাছ, এর অ্যালিল এই, এর অ্যালিল এই, এইভাবে লিখে দিলেন। তারপরে যে বীজগুলো পাওয়া গেল, সেই বীজগুলো আবার গাছ হলো, সেই গাছে ফুল ফুটেছে। আর তিনি কিছু করলেন না, বাইরে থেকে যাতে প্রজাপতি মৌমাছি এসে তার মধ্যে ইতর পরাগযোগ ঘটাতে না পারে সেদিকটা লক্ষ্য রেখে তিনি স্বপরাগযোগ ঘটতে দিলেন, অর্থাৎ ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডেই পড়লো। তার ফলে আবার বীজ হলো, সেই বীজ থেকে আবার গাছ সৃষ্টি হলো। সেই গাছগুলোকে তিনি বিশ্লেষণ করলেন যে F1 জেনারেশন, মানে প্রথম সংকরায়ন ঘটানোর ফলে যে গাছ হয়েছে, দ্বিতীয় সংকরায়ন ঘটানোর ফলে যে গাছগুলো হলো, কি পার্থক্য লক্ষ্য করলাম তাদের উচ্চতার, এবং সেকেন্ড জেনারেশনে কি ধরনের উদ্ভিদ, কতগুলো লম্বা, কতগুলো মাঝারি, কতগুলো খর্ব, এটা দেখলেন। অর্থাৎ পিওর ক্যারেক্টার কিছু পাওয়া গেল কি, সংকর ক্যারেক্টার কিছু পাওয়া গেল কি, কি খর্ব অর্থাৎ একদম পিওর লম্বা, একদম মাঝারি লম্বা মানে সংকর, আর একদম বিশুদ্ধ খর্ব, এই ক্যারেক্টার তিনি বিশ্লেষণ করলেন। ইমাস্কুলেশন পদ্ধতি কিভাবে করা যায়, ছবিটা একটু আমি তুলেছি, দেখো একবার জাস্ট তোমাদের সুবিধার্থে। দুটো গাছের কাঁচি দিয়ে পরাগরেণু কেটে দেওয়া হলো, পুংকেশরটাকে দিয়ে অন্য গাছের পরাগরেণু, মানে ছোট গাছের পরাগরেণু, সাদা ফুলের, এখানে বেগুনি আর সাদা কালার দেখানো হয়েছে, সেখান থেকে পরাগরেণু নিয়ে সেখানে দেওয়া হয়েছে। তারপরে যে বীজ হলো সেখান থেকে
প্রথম আপত্তা জেনারেশনে কি ধরনের গাছ আছে সব দেখো, সব এখানে বেগুনি কালার দেখাচ্ছে। তাহলে এখানে বেগুনিটা কি হচ্ছে? প্রকট বৈশিষ্ট্য, সাদা বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন। লম্বা যদি দেখাতাম, এটা লম্বা, এটা করবো, তাহলে সব দেখতাম আমি লম্বা লম্বা উদ্ভিদ হয়েছে। এটা কি বলছি আমি? প্রকট বৈশিষ্ট্য, প্রথম জেনারেশনে সেটা প্রকাশ পাচ্ছে। মেন্ডেলের মটর গাছের উপর কাজ পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল। পরের দিনে আমরা এক সংকর জনন, দ্বিসংকর জনন, তার আগে যেটা দেখবো যে তার সাফল্যের মূল চাবিকাঠি কি ছিল, যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য মটর গাছের কথা বললাম, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আবার পরের দিনে কবে ক্লাস নেব আমি একটু আগে জানিয়ে দেবো। আজকে তোমাদের ডেটটা দিতে পারছি না, একটু কাজ আছে, স্কুলেরই স্যার ফোন করেছিলেন, কিছু কাজ আছে, তো সেগুলো নিয়ে একবার বসবো। তো এর জন্য নেক্সট কবে ক্লাস নিচ্ছি আবার তোমাদের জানিয়ে দেবো। ততক্ষণ খুব ভালো থেকো, বাড়িতে থেকো, সুস্থ থাকো।